আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আমরা সবাই নতুন বছরে কত দারুণ দারুণ সব পরিকল্পনা করি। ব্যায়াম শুরু করব, বই পড়ব, নতুন কিছু শিখব। কিন্তু জানুয়ারির ৩য় সপ্তাহ আসতে না আসতেই বেশিরভাগ পরিকল্পনা হাওয়া হয়ে যায়। কেন এমন হয়? সমস্যাটা কি আমাদের ইচ্ছা শক্তিতে নাকি পদ্ধতিতে? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নেরই গভীরে যাব। আমাদের হাতে আছে জেমস ক্লিয়ারের লেখা সর্বাধিক বিক্রিত বই অ্যাটমিক হ্যাবিটসের মূল ধারণাগুলো। আমরা দেখব কিভাবে অভ্যাস তৈরি বিজ্ঞানকে ব্যবহার করে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে জীবনে এমন পরিবর্তন আনা যায় যা সত্যি টিকে থাকে। আর এই যাত্রার শুরুতেই লেখকের নিজের জীবনের একটা ঘটনা বোঝা খুব জরুরি। জেমস ক্লিয়ার যখন হাই স্কুলে পড়তেন, তখন বেসবল প্র্যাকটিসের সময় তার এক বন্ধুর হাত থেকে ব্যাট ছুটে গিয়ে সোজা মুখে লাগে। বলেন কি? হ্যাঁ, দুর্ঘটনাটা এতটাই মারাত্মক ছিল যে তার নাক ভেঙে যায়, মাথার খুলিতে বেশ কয়েকটা ফাটল ধরে আর দুটো চোখের সকেটই ভেঙে যায়। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হাসপাতালে কোমায় রাখতে হয়েছিল। ভাবা যায়, এই অবস্থা থেকে ফিরে আসা তো প্রায় অসম্ভব মনে হয়। ঠিক তাই। তার সেরে ওঠার পথটা ছিল খুব ধীর আর যন্ত্রণার। কিন্তু এই কঠিন সময়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন। তিনি বড় কোনো লক্ষ্যের পেছনে না ছুটে খুব ছোট ছোট কিছু ভালো অভ্যাসের ওপর জোর দিয়েছিলেন। যেমন প্রতিদিন ঠিক সময় ঘুমোতে যাওয়া বা নিজের পড়ার ঘরটা গুছিয়ে রাখা। দেখে মনে হতে পারে এই কাজগুলো খুব ছোট, কিন্তু এগুলোই তাকে জীবনের নিয়ন্ত্রণটা ফিরিয়ে দিয়েছিল। একদম। আর এই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছিলেন যে ছোট ছোট ইতিবাচক পরিবর্তনগুলো সময়ের সাথে সাথে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। এখান থেকেই কি ওই বিখ্যাত ১% উন্নতির ধারণা এসেছে? একদম। আমরা অনেকেই ভাবি জীবনে বড় সাফল্য পেতে হলে বড়তর পদক্ষেপ নিতে হবে, কিন্তু ক্লিয়ার বলছেন প্রতিদিন মাত্র ১% করে উন্নতি করাটাই আসল চাবিকাঠি। গাণিতিকভাবে দেখলে প্রতিদিন ১% উন্নতি করলে ১ বছর শেষে আপনি আগের চেয়ে ৩৭ গুণ ভালো অবস্থায় থাকবেন। ৩৭ গুণ? হ্যাঁ, আর অন্যদিকে প্রতিদিন ১% করে খারাপ হলে বছর শেষে আপনি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবেন। পার্থক্যটা তো বিশাল, কিন্তু আমার মনে হয় সমস্যাটা এখানেই। প্রথম দিকে তো এই ১% উন্নতির কোনো ফলাফলই চোখে পড়ে না। হয়তো ১ মাস ব্যায়াম করার পরও ওজনে কোনো পরিবর্তন দেখলাম না, আর তখনই মনে হয় ধুর, এসব করে লাভ নেই, আর আমরা ছেড়ে দিই। আপনি একদম মূল পয়েন্টটা ধরেছেন, আর এটাই হলো অভ্যাসের শক্তির সবচেয়ে বড় বিভ্রান্তি। আমরা সরল রৈখিক উন্নতি আশা করি, কিন্তু অভ্যাসের শক্তি চক্রবৃদ্ধি সুদের মতো। প্রথম দিকে ফলাফল প্রায় চোখেই পড়ে না, যা আমাদের হতাশ করে। আসল পরিবর্তনটা আসে কয়েক মাস বা বছর পর, যখন এই ছোট ছোট লাভগুলো একসাথে বিশাল এক লাভে পরিণত হয়। তাহলে এই চক্রবৃদ্ধি সুদের মতো ফলাফল পাওয়ার জন্য আমাদের ঠিক কি করতে হবে? এর জন্যই জেমস ক্লিয়ার একটা অসাধারণ কাঠামো দিয়েছেন, যা আচরণ পরিবর্তনের ৪টি নিয়ম নামে পরিচিত। এই নিয়মগুলো অনুসরণ করে আমরা যে কোনো ভালো অভ্যাসকে প্রায় স্বয়ংক্রিয় করে তুলতে পারি আর খারাপ অভ্যাসগুলোকে কঠিন করে তুলতে পারি। চলুন প্রথম নিয়মটা দিয়ে শুরু করা যাক। বেশ, তাহলে প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হল বিষয়টিকে সুস্পষ্টকরণ। সুস্পষ্ট? হ্যাঁ, যে কোনো অভ্যাস একটা সংকেত বা কিউ দিয়ে শুরু হয়। এটা হতে পারে একটা সময়, একটা জায়গা বা কোনো একটা অনুভূতি, যা আপনার মস্তিষ্ককে একটা নির্দিষ্ট কাজ করার জন্য ট্রিগার করে। ও আচ্ছা, যেমন সকালবেলা ঘুম থেকে ওঠাটা হলো কফি বানানোর সংকেত। ঠিক, বা কাজের মাঝে একঘেয়ে লাগাটা হলো ফোন হাতে নেওয়ার সংকেত। তার মানে ভালো অভ্যাস তৈরির জন্য আমাকে একটা সুস্পষ্ট সংকেত তৈরি করতে হবে। কিন্তু কিভাবে? আমার দৈনন্দিন জীবন তো এমনিতেই অনেক ব্যস্ত। এর জন্য বইটিতে একটি খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশল আছে, যার নাম হ্যাবিট স্ট্যাকিং। হ্যাবিট স্ট্যাকিং? এর মূল ধারণা হলো একটি নতুন অভ্যাসকে আপনার কোনো পুরনো বা বর্তমান অভ্যাসের সাথে জুড়ে দেওয়া। এর সূত্রটা হলো, বর্তমান অভ্যাসের পর আমি নতুন অভ্যাসটি করব। ও, এটা তো বেশ মজার। তাহলে যদি বলি প্রতিদিন বই পড়ার অভ্যাস, তাহলে আমি এভাবে বলতে পারি, সকালে আমার প্রথম কাপ চা শেষ করার পর আমি আমার বইয়ের একটি পাতা পড়ব। একদম। এখানে চা খাওয়াটা একটা প্রতিষ্ঠিত অভ্যাস, যার নতুন অভ্যাসটির জন্য একটা মজবুত নোঙরের মতো কাজ করবে। মানে মস্তিষ্ককে আর নতুন করে ভাবতে হবে না। ঠিক,
চা শেষ হওয়াটাই বই পড়ার জন্য একটা সুস্পষ্ট ট্রিগার। এর ফলে সিদ্ধান্ত নেওয়ার মানসিক চাপটা কমে যায়। আর এই পদ্ধতির সাথে ডিডার্ট এফেক্ট নামে একটি মজার মানসিক প্রবণতার সংযোগ আছে। ডিডার্ট এফেক্ট, সেটা আবার কি? অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিক ডেনিস ডিডার্টের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল। তিনি এক বন্ধুর কাছ থেকে একটা খুব সুন্দর দামি লাল রঙের পোশাক উপহার পান। কিন্তু সেই পোশাকটা পরার পর হঠাৎ তার মনে হল তার ঘরের পুরনো চেয়ার, পর্দা কোনো কিছুই এই সুন্দর পোশাকটার সাথে মানাচ্ছে না। তারপর? ফলে তিনি একে একে ঘরের প্রায় সবকিছুই বদলে ফেলেন। তার মানে একটা নতুন জিনিস বা কাজ প্রায় আরেকটা নতুন কাজের জন্ম দেয়। ঠিক তাই। আর এই প্রভাবটা আমাদের সবার সাথেই হয়। ভেবে দেখুন, একটা নতুন ফোন কেনার পর হঠাৎ করেই মনে হয় পুরনো হেডফোনটা আর ভালো লাগছে না, একটা নতুন কেস কেনা দরকার। একটা কেনাকাটা প্রায় আরেকটার জন্ম দেয়। অভ্যাসও ঠিক একইভাবে কাজ করে। হ্যাবিট স্ট্যাকিং এই মানব প্রবণতাকেই ইতিবাচকভাবে ব্যবহার করে। একটি প্রতিষ্ঠিত অভ্যাসের স্রোতের সাথে নতুন অভ্যাসটিকে জুড়ে দিলে সেটা অনেক সহজে দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। বেশ, তাহলে সংকেত স্পষ্ট হলো। আমি জানি চা শেষ করেই আমাকে বই পড়তে হবে, কিন্তু অনেকদিন তো এমনও হয় জানি কাজটা করা উচিত, কিন্তু ভেতর থেকে কোনো ইচ্ছেই আসে না। এই ইচ্ছাশক্তি বা অনুপ্রেরণার বিষয়টা কিভাবে কাজ করে? দারুণ প্রশ্ন। আর এটাই আমাদের দ্বিতীয় নিয়মের দিকে নিয়ে যাচ্ছে। বিষয়টিকে আকর্ষণীয় করুন। কোনো অভ্যাস তখনই টিকে থাকে যখন আমাদের মস্তিষ্ক মনে করে যে কাজটা করলে কোন একটা পুরস্কার পাওয়া যাবে। এই পুরস্কারের প্রত্যাশাতেই আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটি নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়, যা আমাদের কাজটা করার জন্য প্রেরিত করে। ডোপামিন তো আনন্দের অনুভূতির সাথে জড়িত, তাই না? হ্যাঁ, তবে একটা মজার বিষয় আছে। ডোপামিন শুধু পুরস্কার পাওয়ার পরেই নিঃসৃত হয় না, বরং পুরস্কার পাওয়ার প্রত্যাশাতেই সবচেয়ে বেশি নিঃসৃত হয়। ও আচ্ছা। আধুনিক পৃথিবী এই ডোপামিন চক্রকে কাজে লাগিয়েই চলছে। জাঙ্ক ফুড কোম্পানিগুলো এমনভাবে লবণ, চিনি আর ফ্যাট মেশায় যা আমাদের আদিম মস্তিষ্ককে আকর্ষণ করে। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ঠিক একই কাজ করে। কিভাবে? সোশ্যাল মিডিয়া কিভাবে এটা করে? বিষয়টাকে একটা স্লট মেশিনের সাথে তুলনা করতে পারেন। আপনি যখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে নিউজফিড রিফ্রেশ করেন, আপনি জানেন না কোনো নতুন লাইক বা কমেন্ট পাবেন কিনা। ঠিক। পাবেন, হয়তো পাবেন না। এই পরিবর্তনশীল পুরস্কার আমাদের বারবার অ্যাপ খুলতে বাধ্য করে। এটা তো বেশ শক্তিশালী একটা ধারণা। তাহলে আমার বই পড়ার মতো একটা প্রয়োজনীয় কিন্তু হয়তো কম আকর্ষণীয় কাজকে কিভাবে আকর্ষণীয় করে তুলব? এর জন্য জেমস ক্লিয়ার টেম্পটেশন বান্ডলিং নামে একটি পদ্ধতির কথা বলেছেন। টেম্পটেশন বান্ডলিং এর মূল কথা হলো, যে কাজটি আপনার করা দরকার সেটির সাথে এমন একটি কাজ জুড়ে দেওয়া যা আপনি করতে চান। বাহ, এটা আমার খুব কাজে লাগতে পারে। আমি প্রতিদিন খবর পড়তে চাই, যেটা দরকারি, কিন্তু আমার পডকাস্ট শুনতে বেশি ভালো লাগে, যা আমি চাই। তাহলে আমি কি এমন করতে পারি যে সকালে চায়ের সাথে আমি 15 মিনিট খবর পড়ব এবং তারপরেই আমার পছন্দের পডকাস্টটা শুনব? একদম পারফেক্ট উদাহরণ। এখানে পডকাস্ট শোনার আনন্দটা খবর পড়ার পুরস্কার হিসেবে কাজ করছে। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক খবর পড়ার কাজটিকেও ইতিবাচকভাবে দেখতে শুরু করবে, কারণ সে জানে এরপরেই একটা আনন্দদায়ক কাজ অপেক্ষা করছে। বেশ। এর জন্য আমরা হ্যাবিট স্ট্যাকিংয়ের সাথে টেম্পটেশন বান্ডলিংকে মিলিয়ে একটা সূত্র তৈরি করতে পারি। কি রকম? 1. বর্তমান অভ্যাসের পর আমি আমার প্রয়োজনীয় অভ্যাসটি করব। আর 2. আমার প্রয়োজনীয় অভ্যাসটির পর আমি আমার পছন্দের অভ্যাসটি করব। এতে অভ্যাসটি একই সাথে সুস্পষ্ট এবং আকর্ষণীয় হয়ে ওঠে। বেশ, তাহলে সংকেত সুস্পষ্ট হলো আর কাজটা করার জন্য ইচ্ছাও তৈরি হলো। কিন্তু আমার প্রায়ই যেটা হয়, আমি জানি আমাকে ব্যায়াম করতে হবে, ইচ্ছেও আছে, কিন্তু শুরু করাটাই বিরাট একটা পাহাড় মনে হয়। এই জড়তা বা আলসেমি কাটানোর উপায় কি? আপনি এমন একটা সমস্যার কথা বলছেন যা আমাদের সবার হয়, আর এটাই আমাদের তৃতীয় নিয়মের মূল কথা। বিষয়টিকে সহজ করুন। সহজ করুন? হ্যাঁ, আমরা প্রায়ই ভাবি যে অভ্যাস তৈরিতে প্রেরণা বা মোটিভেশনই সবকিছু। কিন্তু বাস্তবতা হলো, মানুষ স্বভাবগতভাবেই সেই কাজটা করতে চায় যাতে সবচেয়ে কম পরিশ্রম হয়। একে বলা হয় ন্যূনতম প্রচেষ্টার নিয়ম। তার মানে আমাকে ভালো অভ্যাসটাকে সহজ করতে হবে আর খারাপ অভ্যাসটাকে কঠিন। ঠিক তাই। আপনার পরিবেশ এবং কাজের জটিলতা আপনার ইচ্ছার শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। একটি ভালো অভ্যাস গড়ে তোলার পথে যত বেশি বাধা বা ঘর্ষণ থাকবে, সেটি করার সম্ভাবনা তত কমে যাবে।
তো এই বাধা কমানোর উপায়? এর জন্য সবচেয়ে কার্যকরী কৌশল হল 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম। 2 মিনিটের নিয়ম মানে কাজটা শুধু 2 মিনিট ধরে করব? নিয়মটা হল যখন কোনো নতুন অভ্যাস শুরু করবেন তখন সেটি করতে যেন 2 মিনিটের কম সময় লাগে। উদাহরণস্বরূপ? যেমন আমাদের বই পড়ার মিশনের ক্ষেত্রে প্রতিদিন বই পড়ব হয়ে যাবে একটি পাতা পড়ব, 30 মিনিট যোগাব্যায়াম করব হয়ে যাবে আমার যোগা ম্যাটটি বের করব, আর 3 মাইল দৌড়াবো হয়ে যাবে দৌড়ানোর জুতো পরব। 1 মিনিট, এই 2 মিনিটে নিয়মটা শুনতে একটু ফাঁকিবাজির মতো লাগছে না? আমি যদি শুধু দৌড়ানোর জুতো পরি আর তারপর খুলে ফেলি, তাতে কি সত্যি কোনো লাভ হচ্ছে? নিজেকে ধোঁকা দেওয়ার মতো মনে হচ্ছে না? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, কিন্তু এর পেছনের মনোবিজ্ঞানটা বুঝতে হবে। এই নিয়মের আসল উদ্দেশ্য কাজটা শেষ করা নয়, বরং কাজটা শুরু করার অভ্যাস তৈরি করা। ও, শুরু করাটাই আসল। হ্যাঁ, আসল লক্ষ্য হল প্রতিদিন নিয়ম করে হাজিরা দেওয়া। একবার যখন আপনি দৌড়ানোর জুতো পরে ফেলবেন, তখন 10 মিনিট হেঁটে আসা বা একটু দৌড়ানো অনেক বেশি সহজ মনে হবে। কিন্তু শুরুতেই যদি 3 মাইলের লক্ষ্য থাকে, তাহলে জুতো পরাটাই একটা বিরাট বাধা মনে হতে পারে। ঠিক। 2 মিনিটের এই ছোট কাজটিকে একটি গেটওয়ে হ্যাবিট বা প্রবেশদ্বার অভ্যাস বলা যেতে পারে, যা আপনাকে স্বাভাবিকভাবেই একটি বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তার মানে আসল উদ্দেশ্য হল অভ্যাসটাকে আমাদের পরিচয়ের অংশ করে তোলা। আমি একজন পাঠক বা আমি একজন রানার, এই পরিচয়টা তৈরি করা। এই পরিচয়টাকেই শক্তিশালী করছেন। এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা অভ্যাসটাকে সুস্পষ্ট করলাম, আকর্ষণীয় করলাম এবং শুরু করাটাকেও সহজ করে ফেললাম। কিন্তু অভ্যাসটা দিনের পর মাস, মাসের পর মাস চালিয়ে যাওয়ার জন্য কি দরকার? বিশেষ করে সেই সব অভ্যাসের ক্ষেত্রে যেগুলোর আসল ফল পেতে অনেক সময় লাগে। এই প্রশ্নটাই আমাদের চতুর্থ এবং শেষ নিয়মের দিকে নিয়ে যাচ্ছে। বিষয়টিকে সন্তোষজনক করুন। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি তাৎক্ষণিক তৃপ্তি বা পুরস্কার পেতে ভালোবাসে, আর এখানে ভালো এবং খারাপ অভ্যাসের মধ্যে একটি মূল পার্থক্য দেখা যায়। পার্থক্যটা কিরকম? খারাপ অভ্যাসের আনন্দ তাৎক্ষণিক, কিন্তু তার পরিণাম ক্ষতিকর এবং বিলম্বে আসে। যেমন ফাস্ট ফুড খাওয়ার আনন্দ সঙ্গে সঙ্গে পাওয়া যায়, কিন্তু তার ফল, যেমন ওজন বৃদ্ধি বা অসুস্থতা, অনেক পরে দেখা দেয়। ঠিক। আর অন্যদিকে ভালো অভ্যাসের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা ঘটে। ব্যায়াম গড়ার কষ্টটা তাৎক্ষণিক, কিন্তু এর ফল অর্থাৎ সুস্বাস্থ্য পেতে কয়েক মাস বা বছর লেগে যায়। আর আমাদের মস্তিষ্ক যেহেতু তাৎক্ষণিক পুরস্কার পছন্দ করে, তাই ভালো অভ্যাসগুলো চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। একদম। তাহলে এর সমাধান কি? ব্যায়াম করার পর তো আর সাথে সাথে 6 প্যাক অ্যাবস পাওয়া যাবে না। সমাধান হল অভ্যাসটির সাথে কোনো না কোনোভাবে একটি তাৎক্ষণিক ইতিবাচক অনুভূতি বা পুরস্কার জুড়ে দেওয়া। পাকিস্তানের করাচিতে করা একটি গবেষণার চমৎকার উদাহরণ আছে। সেখানকার মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস তৈরি করার জন্য গবেষকরা তাদের এক বিশেষ ধরনের সাবান সরবরাহ করেন। বিশেষ ধরনের? হ্যাঁ, সাধারণ সাবানের চেয়ে এই সাবানটির সুগন্ধ ছিল অনেক ভালো এবং এতে বেশি ফেনা হতো। হাত ধোয়ার কাজটি যখনই একটু বেশি আনন্দদায়ক বা সন্তোষজনক হয়ে উঠল, মানুষের মধ্যে এই অভ্যাসটি দ্রুত গড়ে ওঠে। আর তার ফলও নিশ্চয়ই পাওয়া গিয়েছিল? অবশ্যই। এর ফলে সেই এলাকার শিশুদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া এবং চর্মরোগের হার নাটকীয়ভাবে কমে যায়। দারুণ উদাহরণ। তার মানে কাজটা শেষ করার পর একটা ছোট সন্তোষজনক অনুভূতি তৈরি করতে হবে। কিন্তু প্রতিদিনের অভ্যাসের ক্ষেত্রে এটা কিভাবে করা যায়? এর জন্য সবচেয়ে সহজ এবং কার্যকর কৌশল হল হ্যাবিট ট্র্যাকিং। হ্যাবিট ট্র্যাকিং? হ্যাঁ, এর মাধ্যমে আপনি নিজের অগ্রগতির একটি চাক্ষুষ রেকর্ড রাখতে পারেন। যেমন একটি ক্যালেন্ডারে প্রতিদিন বই পড়ার পর একটি এক্স চিহ্ন দেওয়া। ও আচ্ছা। যখন আপনি দেখবেন যে টানা অনেকগুলো এক্স জমে গেছে, তখন এই ধারা বা চেন ভাঙতে আপনার নিজেরই খারাপ লাগবে। তার মানে ব্যাপারটা শুধু নিজেকে মনে করিয়ে দেওয়া নয়, বরং নিজের কাছে প্রমাণ করা যে আমি কথা রেখেছি। ওই ক্যালেন্ডারের দিকে তাকালে একটা বিজয়ের মতো অনুভূতি হয়, তাই না? এই অনুভূতিটাই হয়তো পরের দিনের অনুপ্রেরণা। ঠিক তাই, প্রতিটি এক্স চিহ্ন দেয়াই আপনার জন্য একটি ছোট তাৎক্ষণিক পুরস্কারের মতো কাজ করে। এটি আপনার মস্তিষ্ককে সেই তাৎক্ষণিক সন্তুষ্টি দেয় যা দীর্ঘমেয়াদী অভ্যাস চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। আপনি নিজের চোখের সামনে আপনার পরিশ্রমের ফল দেখতে পাচ্ছেন। হুম। আর যে আচরণ পুরস্কৃত হয়, সেই আচরণেরই পুনরাবৃত্তি ঘটে।
তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, অভ্যাস গঠনের 4টি মূল সূত্র হল সংকেতকে স্পষ্ট করা, আকাঙ্ক্ষাকে আকর্ষণীয় করা, কাজটিকে সহজ করা এবং ফলাফলকে সন্তোষজনক করা। আর এর জন্য আমরা 4টি প্রায়োগিক কৌশল নিয়ে কথা বললাম: হ্যাবিট স্ট্যাকিং, টেম্পটেশন বান্ডলিং, 2-মিনিট রুল এবং হ্যাবিট ট্র্যাকিং। এই কাঠামোটা সত্যিই খুব শক্তিশালী। হ্যাঁ, এই 4টি নিয়ম ব্যবহার করে যে কোনো অভ্যাসকেই সহজ ও টেকসই করা সম্ভব। তবে এর সাথে আরও একটা বিষয় মনে রাখা জরুরি। কি সেটা? অভ্যাস আমাদের কাজগুলোকে স্বয়ংক্রিয় করে তোলে, যা যে কোনো দক্ষতা অর্জনের জন্য অপরিহার্য। একজন ভালো বাস্কেটবল খেলোয়াড়কে বল ড্রিবল করার কথা ভাবতে হয় না। বা একজন দক্ষ সার্জেনকে প্রথমবার ছুরি চালানোর কথা ভাবতে হয় না। ঠিক, এটা তাদের মস্তিষ্কের শক্তি অন্য জটিল বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য মুক্ত করে দেয়। অর্থাৎ অভ্যাস হলো যে কোনো শ্রেষ্ঠত্বের ভিত্তি। ঠিক, কিন্তু শ্রেষ্ঠত্ব বা মাস্টারি অর্জনের জন্য শুধু অভ্যাসই যথেষ্ট নয়। শ্রেষ্ঠত্ব হল স্বয়ংক্রিয় অভ্যাস এবং ইচ্ছাকৃত অনুশীলনের সমন্বয়। মানে অভ্যাস যখন সহজ হয়ে যায়? হ্যাঁ, যখন একটি অভ্যাস সহজ হয়ে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে ঘটতে থাকে, তখন আমাদের আর উন্নতি হয় না। তখন আমাদের সচেতনভাবে পরবর্তী স্তরের চ্যালেঞ্জের দিকে মনোযোগ দিতে হবে। উন্নতি করাটা একটা অন্তহীন চক্র। তার মানে উন্নতির কোনো শেষ নেই। কমফর্ট জোনে আটকে গেলে উন্নতি থেমে যায়। একদম। অভ্যাস যখন সহজ হয়ে যায়, তখন আমরা আরাম করতে শুরু করি। কিন্তু আসল উন্নতি তো আরামের বাইরেই হয়। তাহলে আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য প্রশ্নটা হলো, আপনার কোন অভ্যাসটা এখন এতটাই সহজ হয়ে গেছে যে এবার সেটার পরের ধাপে যাওয়ার সময় হয়েছে? আপনি কোন নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন?